জেলখানায় সাজাপ্রাপ্ত যুবক ছেলে মানসিবকে বিনা দণ্ডে মুক্তি দেওয়ার জন্য ডিআইজি অফিসার তাকে একটা সিক্রেট মিশনে পাঠায়। যে মিশনে সবার চোখের আড়ালে মানসিবকে সমুদ্র বন্দরে থাকা শিপ থেকে একটা কন্টেইনার বেআইনিভাবে এক নেতার কাছে হস্তান্তর করতে হবে। ছেলেটি না বুঝেই এই শর্তে রাজি তো হয়ে যায়। তবে তখন থেকেই মানসিবের জীবনে এক ভয়ানক কাহিনী শুরু হয়। নিজের চোখে দেখা ভালোবাসা, বিশ্বাস ও ভরসা করা মানুষগুলোই যেন হুট করেই কালসাপে পরিণত হয়। শুরু হয়ে যায় একের পর এক টুইস্টের ঝড়, যেই ঝড়ের শেষটা যেন ছেলেটির জীবনকেই নাড়িয়ে দেয়। ক্রাইম, ড্রামা, অ্যাকশন আর থ্রিলারে ভরপুর ক্যাকটাস সিরিজের কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। আজকের সিরিজটা সম্পূর্ণ অন্যরকম, কারণ শেষের ধাক্কা আপনার কল্পনারও বাইরে। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ভোরবেলা মজাদার সব খাবার তৈরি করে মা তার ছেলে মানসির রুমে চলে যায়। কত বেলা হয়ে গিয়েছে, তারপরও ছেলেটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। মা আবারও ডাক দিলে ছেলে কল্পনার রাজ্য থেকে ঘুম ভেঙে জেলখানায় উঠে বসে। এরপর ফ্রেশ হয়ে সকালের খাবার খেতে যায়। একটা মোটা রুটি আর স্বল্প পরিমাণ ভাজি নিয়ে খাবার টেবিলে বসে পড়ে। মানসি যেই খাবার মুখে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসাররা এসে তাকে ডেকে নেয়। কি হচ্ছে না হচ্ছে মানসি কিছুই বুঝতে পারে না। মানসিকে ডিআইজি অফিসার বরুণের কক্ষে নিয়ে আসা হয়। বরুণের ইশারায় অন্য সব পুলিশ অফিসাররা চলে যায়। বাইরে গিয়ে তারা দরজা লক করে দেয়। অফিসার বলে, 1 বছর হলো জেলের ভাত খাচ্ছ, কেমন লাগছে? খিচুড়ির মধ্যে পোকা থাকে আর ডালের মধ্যে তেলাপোকা পাও? মার্সিব বলে, ফ্যান্টাস্টিক। আমাকে এখানে কেন ডেকে আনা হয়েছে? কারণ ডিআইজি লেভেলের অফিসার নিশ্চয়ই আমার ডায়েটের খবর নেয়ার জন্য এখানে ডাকেনি। ডিআইজি স্যার একটা ব্যাগ থেকে মার্সিবের জন্য বিভিন্ন ধরনের খাবার বের করে তাকে খেতে দেয়। মার্সিবের কিছুটা সন্দেহ হয়, কারণ এমনি তো তাকে এত ভালো খাবার কেউ প্রোভাইড করবে না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। তবে এই সব তার কাছে কিছুই ম্যাটার করে না। বর্তমানে সে এত সুস্বাদু খাবার কোনোভাবেই মিস করবে না। দীর্ঘদিন পর বিরিয়ানি মুখে দিতেই সে যেন অন্য এক রাজ্যে হারিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর অফিসার বলে ওঠে, 3 কোটি টাকা দামের গাড়ি কোনো ডকুমেন্টস ছাড়াই দেশে কিভাবে ঢুকলো কেউ জানে না। হুট করেই অ্যাম্বাসির গ্যারেজে গাড়িটা কি করে আসলো বলো ক্যাকটাস? মানসি ওরফে মার্সিব বলে, আমার হ্যাকার নেম 2M কাস্ট। অফিসার বলে, ওটা তো সাধারণ পাবলিকের জন্য, আইন ধনী এবং বড়লোক পাবলিকের গেম। এই লেখাটা ডিফেন্স মিনিস্টারি সিস্টেমে লিখে একটা গাধার ছবি দিয়ে রেখেছিলে 3 দিন। ঠিক সেই কারণেই তোমার 5 বছরের সাজা হয়েছিল। যাই হোক, তোমার বাকি 4 বছরের সাজা মাফ করে দেয়া হবে। শুধুমাত্র আমাদের জন্য একটা কাজ করে দিতে হবে, অর্থাৎ সরকারের জন্য। মার্সিব বলে, স্যার আপনাকে সম্মানের সহিত বলছি, আমি ক্যাকটাস না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি সরকারের জন্য কাজ করি না। অফিসার বলে, এরকম কিছু হবে বুঝতে পেরেছিলাম। যাই হোক, চাপ নিও না, খাবারগুলো নিয়ে যাও। সে খাবারগুলো নিয়ে বেরিয়ে যেতে গেলে অফিসার মার্সিবকে বলে, বাড়ি যেতে ইচ্ছে করে না? নিজের পরিবারের কাছে থাকতে ইচ্ছে করে না? বাবা মাকে দেখতে ইচ্ছে করে না? সারা জীবন কি এরকম কেয়ারলেস থাকবে? নিজের অসাধারণ গুণকে কাজে লাগাতে দেবে না? এক্সপ্লোর করবে না নিজেকে? হু ইজ মার্সিব? মানসিব কথা না বাড়িয়ে স্যারকে খাবারের জন্য ধন্যবাদ দিয়ে বাইরে চলে আসে। সে তার জেলখানায় গিয়ে কয়েদিদের সঙ্গে কিছু খাবার ভাগ করে নেয়। এরপর এসব কিছু নিয়ে সে চিন্তা শুরু করে। আসলে অতীতে সারা রাত ভর হ্যাকিং এর কাজ করে সারাদিন প্রায় সময় সে পড়ে পড়ে ঘুমাতো। বেলা 12টা বেজেছে, এরপরেও ঘুম থেকে না ওঠার কারণে তার বোনেরা তাকে ওয়ার্নিং দেয়। সে দ্রুত উঠে আগে কম্পিউটার অফ করে। এরই মধ্যে এক আপু এসে তার গায়ে পানি ঢেলে দেয়। ব্যাস, কি আর করার, একেবারে গোসল করে ফ্রেশ হয়ে মানসি বেরিয়ে আসে। এরপর খাবার টেবিলে বসে খাবার খেতে শুরু করে। একই রুমের অন্য সাইডে মানসির কাজিনের বিয়ের কথাবার্তা চলছিল। বাবা বলে, তখন তো 30 লাখ টাকা সাদিয়ার বিয়ের জন্য আমি জমিয়েছিলাম। আগেরকার দিন হলে তো 30 লাখ টাকায় খুব শান্তিপূর্ণভাবে বিয়ে হয়ে যেত, কিন্তু বর্তমানে 30 লাখ টাকা কিছুই না। সোয়াব, তুই কত দিতে পারবি? আসলে সাদিয়ার বাবা মা দুনিয়াতে বেঁচে নেই। সোয়াব বলে, আমি 20 দিতে পারবো। মানসির বড় বোন বলে, আমি কোনোভাবে 10 ম্যানেজ করে দিতে পারবো। বাবা বলে, না না, তোর টাকা দেওয়ার প্রয়োজন নেই, বিষয়টা আমি কোনোভাবে ম্যানেজ করব। দূর থেকে মানসি বলে, আমি তোমাদের 20 লাখ দিতে পারবো। মানসির এমন কথা শুনে সকলেই হতভম্ব হয়ে যায়। বাবা ভাই বলে, তুই এত টাকা কোথা থেকে পাবি? মানসি বলে, আমি কিন্তু বুয়েটের স্টুডেন্ট, টিউশনি করালে মাসে 1 থেকে 2 লাখ টাকা এমনিতেই ইনকাম করতে পারি। বোন এসে বলে, তোর কাছে সত্যি এত টাকা আছে? তাহলে মাসে 1-2 বার আমাকে গিফট কেন দিস না? মানসি মাথা দিয়ে ইশারা করলে বোন বলে ওঠে, তাহলে তো সব হয়েই গেল, আমার টাকাটা তো বেঁচে গেল। তুই এত বড় লোক, সাব্বাস। মানসির আবার সাদিয়ার হুবু জামাইকে পছন্দ হয়নি। যাই হোক, বাবা বলে, ছেলেকে তো আগে থেকেই চিনি, তবে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে তো জানা নেই। এ ব্যাপারে
ব্যাপারে তুই একটু খোঁজ লাগাস তো সোহাব। বাবা মানসিকে ইঙ্গিত করে বলে, আবার তুই মাতব্বরি করতে যাস না। মানসি মাথা নাড়িয়ে খাওয়া শেষ করে রুমে গিয়ে দরজা লক করে দেয়। এরপর সাদিয়ার হবু জামাই মিস্টার মেজবার ব্যাপারে খোঁজ লাগাতে একটা টোপ ফেলে। গার্লফ্রেন্ডের গোপন ভিডিও লিখে সঙ্গে লিংক দিয়ে মেজবার কাছে একটা SMS পাঠায়। অপর প্রান্তে মেজবা এই লিংকে ক্লিক করলেই তার ফোনকে মানসি হ্যাক করে নিতে সক্ষম হয়। চেক করার এক পর্যায়ে মানসি খারাপ কিছু পেয়ে যায়। ব্যাস দ্রুত মেজবার সাথে দেখা করে বলে, দেখো মেজবা, তুমি বাই নাকি গে নাকি ট্রান্স এসব আমার দেখার বিষয় না। সাদিয়া আমার ছোট বোনের মতো, ও আমার পরিবারের একজন। তুমি ওপর দিয়ে বিয়ের সাইনবোর্ড লাগিয়ে ভেতরে এসব করবে তা তো চলবে না। মেজবা আতঙ্কিত হয়ে বলে, সাদিয়াকে কি সব বলেছেন? মানসি বলে, ওকে এখনো আমি কিছু বলিনি। কথাবার্তা শেষে মানসি বাসায় এসে জানতে পারে মেজবা বিয়েটা ভেঙে দিয়েছে। এটা নিয়ে সকলেই খুব চিন্তিত। রুমের মধ্য থেকে সাদিয়া মেজবার হুট করে বিয়ে ভাঙার কারণটা জানতে চেয়ে অনেক চেঁচামেচি করছে। মানসি নিজের রুমে এসে রিল্যাক্স করে বসে। ঠিক এই মুহূর্তে সাদিয়া মানসির রুমে এসে দরজা লক করে বলে, আমি জানি তুই আজকে মেজবার অফিসে গিয়েছিলি। তুই এমন কি বলেছিস যে কারণে ও বিয়েটা ভেঙে দিয়েছে বল আমাকে। মানসি বলে, মাথা ঠান্ডা কর, ও আসলে গে। সাদিয়া বলে, ও গিয়ে হলে ব্যাপারটা তো আমার আগে বোঝার কথা ছিল। কই, আমি তো বুঝিনি। মানসি বলে, তার মানে ছি ছি, এসব কথা বড় ভাইয়ের সামনে বলতে তোর লজ্জা করা উচিত ছিল। সাদিয়া বলে, ও যাই হোক, সে ব্যাপারটা আমি হ্যান্ডেল করে নেব। দ্বিতীয়বার আমাদের বিয়ের ব্যাপারে তুই নাক গলাবি না। এরপর ফোনে মেজবাকে এই ব্যাপারে বোঝাতে থাকে। মেজবা যখন জানতে পারে সাদিয়াকে ওর ব্যাপারে মানসি সবকিছু বলে দিয়েছে, তখন সে হতভম্ব হয়ে যায় এবং ছাদ থেকে লাফ দেয়। ব্যাস এই খবর জানতে পেরেই সাদিয়া বাসায় চিৎকার চেঁচামেচি শুরু করে, যার জন্য পরিবারের সবাই বুঝতে পারে বিয়েটা ভাঙার জন্য ইনডিরেক্টলি মানসি দায়ী রয়েছে। বাবা রেগে জিজ্ঞেস করে, তুমি ওকে কি এমন বলেছ যার জন্য এমন ঘটনা ঘটেছে? মানসি কোনো উত্তর না দিয়ে নিজের রুমের মধ্যে চলে যায়। ঘরে এসেই সাদিয়া কান্নায় ভেঙে পড়ে। সে যেন নিজের কষ্ট আর রাগ কন্ট্রোল করতে পারছে না। তাই সে দ্রুত ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বারে ফোন করে বলে, আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হ্যাকারকে খুঁজছিলেন তাই না? অপর প্রান্ত থেকে হ্যাঁ বললে সাদিয়া থমকে গিয়ে মাথা ঠান্ডা করে রং নাম্বার বলে ফোনটা কেটে দেয়। এদিকে মানসির বোন এসে বলে, তুই এমন কি বলেছিস যার জন্য ছেলেটা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গিয়েছে? মানসি বলে, আরে ওরে ভালোবাসি বলছি তো, এই জন্য হয়তো ও উল্টাপাল্টা কিছু মনে করছে। ও কি ঠিক আছে নাকি মারা গিয়েছে আবার? বোন বলে, এইসবের কারণে ও ছাদ থেকে লাফ দিয়েছে। ও মারা যায়নি, তবে ওর হাত পা ভেঙেছে। খুব ক্রিটিক্যাল অবস্থা আর কি। তোকে আল্লাহ এত ব্রিলিয়েন্ট বানিয়েছে, এত ট্যালেন্ট দিয়েছে, কিন্তু যদি একটু দিশা পাইতি। পরদিন সকালবেলা চিৎকার চেঁচামেচি শুনে সাদিয়ার ঘুম ভেঙে যায়। দৌড়ে ড্রয়িং রুমে এসে দেখে পুলিশ অফিসাররা মানসিকে আটক করে নিয়ে যাচ্ছে। আসলে তার গতকালের একটা ফোনের জন্যই গোয়েন্দা বিভাগ আন্দাজ করতে পেরেছিল। অফিসার চোখের ইশারায় সাদিয়াকে ধন্যবাদ জানায়। সাদিয়া যেন তার করা ভুলের জন্য পুরোপুরি অনুতপ্ত। মানসি বুঝে যায় সাদিয়ার মাধ্যমে পুলিশ হ্যাকারের বিষয়টা জেনে গিয়েছে। বর্তমানে দেখা যায় মানসি গোসল করতে গেলে কিছু কয়েকদিন এসে তার সাথে বাজে আচরণ করে সাবান চুয়ে বসে। মানসি সাবানটা পানিতে ফেলে দিয়ে সেই পানি থেকে সাবান তুলে নিতে বলে তাদের। এই ব্যাপারে রেগে সেখানকার সকলে মিলে মানসিকে চরম ধুলাই করে। সেদিন রাতেই অতিরিক্ত মার খাওয়ার কারণে মানসির শরীরে যেন জ্বর উঠে গিয়েছে। পরদিন ভোরবেলা দেখা যায় সেই কয়েদির লাশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। পরক্ষণে জেলের মধ্যে সাইরেন বেজে ওঠে। কয়েকজন পুলিশ অফিসার এসে মানসিকে ধরে নিয়ে অফিস কক্ষে চলে যায়। পুলিশ অফিসাররা বলছে, গতকাল যেহেতু মানসি আর সেই কয়েদির মধ্যে ঝামেলা হয়েছিল, সেহেতু মানসি নিজেই সেই কয়েদিকে হত্যা করেছে। মানসি এই ব্যাপারটা অস্বীকার করে, তবে মৃত ব্যক্তির এক বন্ধু মানসির ব্যাপারে সাক্ষ্য দেয়। মানসি তার চোখের সামনেই হাতুড়ি দিয়ে নাকি কয়েদিকে পিটিয়ে হত্যা করেছে। মানসি বুঝতে পারে তাকে ফাঁসানোর জন্য এই জাল কথা ছড়ানো হচ্ছে। তাই চিৎকার করে সিসি ক্যামেরার সামনে গিয়ে বলে, আমি ক্যাকটাস, আমি কোনো খুন করিনি। আপনারা যা বলবেন আমি তাই করব। অফিসার তার এরকম ব্যবহার দেখে বলে, ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। সাথে সাথেই একটা ফোন কল আসে। উপর মহল থেকে কিছু একটা বলা হয়। দৃশ্য 15 দিন পরে চলে আসে, যেখানে ভোর রাতে রেডি হয়ে কিছু অফিসারের সাথে মানসি ওরফে ক্যাকটাস বেরিয়ে পড়েছে। গেট থেকে বেরোলেই বরুণ স্যারকে দেখে তার গাড়ির সামনে চলে আসে। বরুণ স্যার তাকে গাড়িতে উঠতে বলে। ক্যাকটাস গাড়িতে উঠলে তাকে কিছু খাবার দেয়া হয়। অনেকটা পথ জার্নি করার পর তারা নির্দিষ্ট স্থানে চলে আসে। বাংলাদেশ প্রধানমন্ত্রীর আত্মীয় লাল ভাই এবং খুব বড় নেতার কক্ষে তারা দুজনেই হাজির হয়। লাল সাহেব বলে, তুমি তো অনেক বড় একজন হ্যাকার, আমার সম্পর্কে সবাই যা জানে না, তুমি সেই ব্যাপারে আমাকে একটু বলো তো। মানসি বলে, আপনি লাল ভাই, পুরো আন্ডারওয়ার্ল্ড আপনার নিয়ন্ত্রণে। বাংলাদেশের যত নেতা
আছে সবাই আপনার কথায় ওঠে আর বসে। পুলিশ, র্যাব সব আপনার হাতের মুঠোয়। গভর্নমেন্ট কন্ট্রাক্ট এর জন্য 12%, নিয়োগ পদোন্নতির জন্য মিনিমাম 10 কোটি টাকা আপনি নিয়ে থাকেন। যারা আন্ডারগ্রাউন্ডের কাজ করে তারা সবাই আপনাকে 20% দিয়ে চলে। মিডিয়া আপনাকে নিয়ে কথা বলতে ভয় পায়। যারা কথা বলেছে সবাইকেই আপনি গায়েব করে দিয়েছেন। লাল ভাই তার চেয়ার থেকে উঠে এসে বলে, ভাগ্য ভালো এটা সাংবাদিক হয়নি, বলে এতদিনে না জানি কত কিছু লিখে ফেলতো। আচ্ছা, অ্যাম্বাসিডারের গার্লফ্রেন্ডের গ্যারেজে গাড়ি আসলো কি করে? মানসি বলে, কয়েকদিন আগে ডার্ক ওয়েবে শোভা নামে একটি বাউন্টি আসে। আমি তখন জানতাম না উনি কার গার্লফ্রেন্ড। আমরা জানি সে বড় বড় প্রজেক্টে আর বড় বড় নেতাদের সাথে ওঠা বসা করে। পুলিশ, র্যাব, ডিজিবি কেউ তাকে ছুঁতে পারেনি। বাউন্টি বলা হয়েছিল তাকে ধরিয়ে দিতে পারলে 10 লাখ টাকা দেয়া হবে। আমি এই কাজটা 3 পার্টিতে ডিল করেছি। এক পার্টি গাড়ি ইম্পোর্ট করে, আরেক পার্টি আউটডোর অ্যাঙ্কারেজে পিস বাই পিস করে সবজির ট্রাকে ভরে দেয়, আরেক পার্টি বাসার নিচে অপেক্ষা করতে থাকে। ওই পার্টগুলো আসলেই সবকিছু সেট করা হয় আর কয়েক ঘন্টার মধ্যেই তার বাসার সামনে পুলিশ হাজির হয়ে যায়। পরে আমরা জানতে পারি আসলে মূল টার্গেট শোভা ছিল না, অ্যাম্বাসেডার আসল টার্গেট ছিল। লাল ভাই বলে, এসব কেন করো? এত বড় বড় কথা বলে বা লাভ কি? তোমরা তো ছোট স্কেলে খেলো আর আমরা খেলি বড় স্কেলে। মানসি বলে, না আপনারা মানুষ মারেন। এ কথায় লাল সাহেব রেগে যায়। বরুণ স্যার তাকে চুপ করিয়ে প্ল্যানিং বলতে শুরু করে। আসলে কয়েকদিন পরে জাহাজে কিছু কন্টেইনার আসবে, সেখান থেকে সবার অগোচরে একটা কন্টেইনার সরিয়ে ফেলতে হবে। মানসি বলে, কন্টেইনারের ভেতরে কি আছে? লাল সাহেব বলে, সেটা জানা যাবে না আর জানার চেষ্টাও করবে না। সাকসেসফুল হলেই সব সাজা মাফ হয়ে যাবে, আর যদি সাকসেস না হও তাহলে ফাঁসির দড়িতে ঝুলবে। কাজটা তোমাকে একা করতে হবে, ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। একটা ব্যাগ তার হাতে দিয়ে বলে, পালানোর চেষ্টা করার আগে অবশ্যই ফ্যামিলির কথা ভাববে। আমি কিন্তু মানুষ মারতে পারি, এটাও তুমি মাথায় রাখবে। মানসি বুঝতে পারে তার বলা কথার জন্য লাল সাহেব রেগে গিয়েছে, তাই দুঃখিত বলে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে বরুণ স্যার বলে, কোথায় এখানে এসেছি সমস্যার সমাধান করতে, উল্টো তুমি আরো সমস্যা জুড়ে নিয়ে বের হচ্ছ। মানসি বলে, এই ধরনের মানুষকে আমি আসলে পছন্দ করি না। বরুণ স্যার বলে, তোমার পছন্দ করা বা না করায় কিছু যায় আসে না, তুমি গলা পর্যন্ত পানিতে ডুবে আছো, আগে নিজেকে বাঁচাও। দেশের এই পরিস্থিতিতে তুমি তোমার কাজটা শুরু করে ফেলো। কন্টেইনারের মধ্যে কি রয়েছে এসব নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। পরদিন সে চট্টগ্রামে চলে আসে। কোনো এক ব্যক্তি ফোন করে বলে, ক্যাকটাস বলছো? মানসি হ্যাঁ বললে তাকে একটা ঠিকানা দেয়া হয় যেন সে সেই স্থানে চলে যায়। এইভাবে তাকে কয়েকটা জায়গায় ঘোরানো হয়। একটা পর্যায়ে একজন অটো ড্রাইভার বলে, স্যার অটো লাগবে, আপনাকে ক্যাকটাস খাওয়াবো চলেন। মানসি থমকে দাঁড়ায়। ড্রাইভার তার মুখোশ খুললে দেখা যায় এ তো এমপি। তার আসল নাম মংপ, কিন্তু নিকনেমে এমপি নামেই আগে থেকেই ক্যাকটাস তাকে চিনত। সে তাকে গাড়িতে উঠতে বলে। পরবর্তীতে এমপি বলে, বার্মার অ্যালেন নিখোঁজ হওয়ার পর থেকে পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে, লুকিয়ে চলাফেরা করা লাগছে, ওরা আমাকে মারার জন্য খুঁজছে। আচ্ছা বাদ দাও, তুমি না আগে কম্পিউটারের কাজ করতে, মাঠে নামলে কেন? আর কন্টেইনারে কি আছে? ক্যাকটাস বলে, জানি না আর জানতেও চাই না। এমপি বলে, এত পাওয়ার থাকা সত্ত্বেও তারা কেন কন্টেইনার লুকিয়ে আনতে চাচ্ছে? আর বড় কন্টেইনার এখানে লোকাল ভাবে ডেলিভারি করা যাবে না, সবাই দেখে ফেলবে। তাই এখানকার স্থানীয় একজন ব্যক্তি আছে যে আমাদের সাহায্য করতে পারবে। তারা সেই সাহায্যকারী মৌলভী সাহেবের বাড়িতে চলে যায়। সকলের চোরাচালানের ব্যবসা এবং মাদক দ্রব্যের সমস্ত টাকা পয়সা সেই মৌলভী সাহেবই লেনদেন করে। এই সময় কিছু কর্মী তাদের দিকে বন্দুক তাক করে। মৌলভী সাহেব বেরিয়ে এসে এমপির মাথায় বন্দুক ধরে বলে, কিরে মংপো, স্বপন আমার সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, অথচ আমি ওর টাকা রাখার জন্য উকালতি করেছিলাম, সেই শয়তানি আমার টাকাটা হজম করে দিয়েছে। ক্যাকটাস একটা কাশি দিয়ে বলে, আমি স্বপনের বন্ধু না, আমি স্বপনকে চিনিও না, 10 লাখ টাকা দিব ক্যাশে, আমাকে একটা কাজ করে দিন। শিপ থেকে একটা কন্টেইনার লরিতে তুলে দিতে হবে। মৌলভী সাহেব ডিল ফাইনাল করিয়ে নেয়। পরদিন তারা সমুদ্রের তীরবর্তীতে চলে যায়। ক্যাকটাস শিপে যাবে আর বাইরে লরি রেডি থাকবে। কন্টেইনার নিয়ে ক্যাকটাস লরিতে উঠবে, এরপর বেরিয়ে পড়বে। 50% টাকা অ্যাডভান্স করা হয়। মৌলভী সাহেব জিজ্ঞেস করে, জাহাজে কি মাদকদ্রব্য রয়েছে? ক্যাকটাস বলে, বিদেশি গাড়ি রয়েছে, ট্যাক্স ফাঁকি দিতে চাচ্ছে, তাই এই পথে আনা হয়েছে। অন্যদিকে গাছের আড়ালে দূর থেকে কেউ দূরবীনের মাধ্যমে তাদের উপর নজরদারি রাখছিল। ক্যাকটাস জাহাজে উঠে তার কন্টেইনার বুঝে নেয়। শিপ ম্যানেজারকে এই কন্টেইনারের মধ্যে কি রয়েছে তা জিজ্ঞেস করে, তবে সেও এই ব্যাপারে কিছুই বলতে পারে না। মঙ্গো ওরফে এমপি বলে, এই নে বন্দুকটা রাখ, মৌলভীরা আমার বিশ্বাস হয় না। ক্যাকটাস বলে, আমি তো এটা চালাতে পারি না। এমপি বলে, আরে চালাতে পারা লাগবে না, তো শুধু ট্রিগারে চাপ দিবি আর কাজ হয়ে যাবে। কন্টেইনার নিয়ে দূরবর্তী স্থান
স্থানে আসলে আশপাশে কোথাও লরি দেখতে পাওয়া যায় না। এমপি বলে সামনে যাস না, ওরা নিশ্চয়ই দূরে কোথাও প্ল্যানিং করে বন্দুক ধরে বসে আছে। ক্যাকটাস বলে আরে দূর, হয়তো 1-2 লাখ টাকা বেশিই যাবে। এই বলেই নিচে নেমে নিজেকে স্যারেন্ডার করে চিৎকার করে মৌলভী সাহেব বলে ডাকতে শুরু করে। চিৎকার করার পরেও আশেপাশে কাউকে দেখতে পায় না। ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। এই মুহূর্তে জাহাজের ক্যাপ্টেনও সেখান থেকে দ্রুত পালাতে শুরু করে। ক্যাকটাস এ ব্যাপারে জানতে চাইলে তারা বলে সরকারের পতন হয়েছে রে ভাই, এই বলে দৌড় দিতে শুরু করে। একথা শুনে তারা কোনো একটা ভয়ের আশঙ্কা করতে পারে। ডিআইজি স্যার লাল ভাইকে ফোন দেয়া হয়, তবে কেউই ফোন রিসিভ করে না। রিসিভ করবে বা কোথা থেকে, তাদের ফোনটা বন্ধ রয়েছে। তাই দ্রুত দেশের পরিস্থিতি জানতে এমপি কে সেখানে বসিয়ে রেখে ক্যাকটাস জনবহুল একটি স্থানে গিয়ে এক কাপ চা খায় আর এই সুযোগে টিভির নিউজটা দেখে নেয়। পরিস্থিতি জানার পর দোকান থেকে বেরিয়ে আসলে ক্যাকটাসকে একজন ব্যক্তি ফোন করে বলে কন্টেনার যেখানে রয়েছে সেখানেই রেখে তুমি চলে যাও। ক্যাকটাস বলে আমার সাজার কি হবে, তবে তার আগেই ফোনটা কেটে দেয়। যাই হোক, ক্যাকটাস আবার কন্টেনারের কাছে ফিরে যায়। এমপি তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, কারণ সরকারের যেখানে পতন হয়েছে সেখানে এখন মৌলভী সাহেবেরও আর কোনো গুরুত্ব থাকবে না। যে কোনো সময় পুলিশ এখানে চলে আসতে পারে। ক্যাকটাসের নজর পড়ে লক ডিভাইসের উপর। সে দ্রুত হ্যাক করার চেষ্টা করে, এক পর্যায়ে সফল হয়। লকার খুলে ফেলে। দরজা খুললে দেখা যায় কন্টেনারের মধ্যে বিভিন্ন ধরনের বক্সের পাশাপাশি একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়ে দেখে তারা ভাবে হয়তো নারী পাচার করা হচ্ছে, তবে নারী পাচারকারীরা তো আর একটা মেয়ে পাচার করবে না। ক্যাকটাস জিজ্ঞেস করে আপনি কে, বাংলাদেশি? মেয়েটি মাথা নাড়িয়ে না বলে। ক্যাকটাস বলে ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি। মেয়েটি কোনো উত্তর দেয় না। এমপি বলে একটা মেয়েকে এয়ারপোর্ট সি পোর্ট দিয়ে না পাঠিয়ে কন্টেনারে করে চোরাচালান করার মানে কি? ক্যাকটাস বলে আপনি বাংলা বোঝেন তো? মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ক্যাকটাস বলে আমি জানি না আপনি কে, কি উদ্দেশ্যে এখানে এসেছেন, তবে খেলা ঘুরে গিয়েছে। আমাদের সরকারের পতন হয়েছে। যারা আপনাকে এনেছে তাদের কারো কোনো হদিস নেই, কাউকে কলে পাওয়া যাচ্ছে না। আমাকে এক অচেনা ব্যক্তি ফোন করে বলল কন্টেইনার রেখে এখান থেকে চলে যাও, কিন্তু যেহেতু কাজে হাতিয়ে দিয়েছি তাই কাজ শেষ করেই যাব। তবে আমার সাজার যে কি হবে আমি বলতে পারছি না। মেয়েটি তাদের কথায় পাতা না দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। মেয়েটি বাইরে বেরোনোর সাথে সাথেই দূর থেকে বন্দুকধারী এক ব্যক্তি মেয়েটির গায়ে শুট করে। এমন অবস্থা দেখে দৌড়ে বাইরে বেরিয়ে ক্যাকটাস চলে আসলে তাকে টার্গেট করে শুট করা হয়। তবে এই সময় এমপি সামনে আসায় গুলিটা তার শরীরে লেগে যায়। যাই হোক, কন্টেনারের অপর প্রান্তে মেয়েটি আহত অবস্থায় পড়ে যায়। কোনো মতে ক্যাকটাস তাকে তুলে নিয়ে পালাতে শুরু করে। মেয়েটির ঘাড়ের ব্যাগ মেয়েটি ভুল করে রেখে যায়, আর সেই ব্যাগে আমরা অস্ত্র দেখতে পাই। মেয়েটি আহত অবস্থায়ও ক্যাকটাসের থেকে 4 গুণ বেশি জোরে দৌড়াচ্ছিল। ক্যাকটাস পড়ে গেলেও মেয়েটি কোনো পাতাই দিচ্ছে না। ক্যাকটাস তো দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছে। এদিকে সেই বন্দুকধারী ব্যক্তি তাদের পিছু করছে। এক পর্যায়ে হাঁপিয়ে গিয়ে ক্যাকটাস বলে ওঠে আমি আর পারছি না। আরে এত দ্রুত দৌড়ানো যায়? মেয়েটা ক্যাকটাসকে ধাক্কা দিয়ে গাছের সাথে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে। ক্যাকটাস বলে তুমি কি কথা বলতে পারো না? মেয়েটা ইশারায় তাকে শান্ত থাকতে বলে। এরপর আশপাশটা ভালো করে দেখতে শুরু করে। এদিকে বন্দুকধারী ব্যক্তি তাকে শুট করতেই যাবে। এই মুহূর্তে মেয়েটি আবারও ঘন জঙ্গলের মধ্যে দৌড়াতে শুরু করে। এই সাইডটা হচ্ছে ডাকাতদের এরিয়া। বন্দুকধারী ব্যক্তিকে দেখে স্থানীয় গুন্ডারা সন্দেহবশত তাকে জিজ্ঞাসা শুরু করলে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই ব্যক্তিটি সেখানে থাকা একটি ছেলেকে শুট করে দেয়, যার আওয়াজে আশেপাশের পাখিগুলো উড়ে চলে যায়। এই পাখি উড়ে যাওয়ার ব্যাপারটা মেয়েটা দূর থেকে ফলো করে, তাই অন্যদিকে সে পালাতে শুরু করে। রাত হয়ে যায়। তারা খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে চলে আসে। ক্যাকটাস বুঝতে পারে সে নিজের বাড়িতে ফিরতেও পারবে না, আর এই জঙ্গলের বাইরে বেরোতে গেলেও সেই ব্যক্তিটি তাকে মেরে ফেলবে। ফোনে নেটওয়ার্ক না পাওয়া গেলে রাগে সে চিৎকার করে ওঠে। মেয়েটি তাকে চুপ করে থাকতে বলে, তবে পাল্টা জবাবে ক্যাকটাস আরো রেগে বলে ওঠে আমাকে চুপ করতে বলবে না, আমার মন চেয়েছে আমি চিৎকার করব। বেশ। জঙ্গলের মধ্যে থেকে একটা আওয়াজ ভেসে আসে, যা শুনে ক্যাকটাস ভয়ে চুপ হয়ে যায়। এমন অবস্থা দেখে মেয়েটি হেসে ওঠে। ক্যাকটাসের তো আরো মাথা গরম হয়ে যায়, তবে এর পরেও নিজেকে শান্ত করে রাখে। নেটওয়ার্কের বাহানা দিয়ে সিস্টেমে মেয়েটির একটা ছবি তুলে নেয়। জঙ্গলের অন্যদিকে সেই বন্দুকধারী ব্যক্তি বা কিলার ম্যান তাঁবুটা নিয়ে হাতের নেল পালিশ লাগাচ্ছে। পরদিন সকালে মেয়েটি আস্তে করে ক্যাকটাসকে ঘুম থেকে উঠতে বলে। আসলে এই বাড়িতে থাকা ছেলেপেলেরা চলে এসেছে। তারা পালাতে চাইলেও ভুল করে তাদের সামনে চলে আসে। ছেলেগুলো জিজ্ঞেস করে তোমরা কারা? ক্যাকটাস বলে আসলে রাস্তা ভুলে আমরা এখানে চলে এসেছি, রাত্রে এখানে কাটিয়েছিলাম, এখন চলে যাব। ছেলেগুলো বলে ও কি তোমার স্ত্রী নাকি গার্লফ্রেন্ড? দেখতে তো সেই লাগছে মামা, তোমার ব্যাগে কি দেখি তো। ক্যাকটাস হুট করে তাদেরকে ধাক্কা দিয়ে মেয়েটিকে পালাতে বলে সে নিজে দৌড়াতে শুরু করে। কিছু দূর গেলে সে বুঝতে পারে মেয়েটি তার সাথে আসেনি। পেছনে ফিরে আসলে দেখতে পায় ফাইটিং নায়িকা তো
তার ক্যালমা দেখানো শুরু করেছে। নায়িকার এমন অ্যাক্টিং দেখে আমাদের নায়ক তো ফিদা হয়ে যায়। মেয়েটি একা হাতে 4-5টা ছেলেকে পুরো ধোলাই করে মাটিতে ফেলে দেয়, আর এই বেটায় হাঁ করে বোকার মতো তাকিয়ে থাকে। এমন অবস্থা দেখে মেয়েটি বলে, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন, চলো। মেয়েটিকে কথা বলতে দেখে ক্যাকটাস আতঙ্কিত হয়ে ব্যাগ থেকে বন্দুক বের করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। মেয়েটি চোখের পলকে হাতের ক্যালমা দেখিয়ে ক্যাকটাসের হাত থেকে বন্দুকটি নিয়ে নেয়। এরপর বন্দুকটা চালু করে ক্যাকটাসকে বলে, তোমারও বন্দুক আছে নাকি? কথায় কথায় আসামিদের মতো এরকম হাত তোলো কেন? ক্যাকটাস বলে, কে তুমি? মেয়েটি বন্দুক ক্যাকটাসের মাথায় ধরে বলে, আমি কেউ না, আমি কে জানতে চেষ্টাও করো না, নাহলে তুমি জেল থেকে বেরোতেই পারবে না। হঠাৎ করে একটা পাখির ডাকে তারা দুজনেই সেই স্থান থেকে পালিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই সেখানে হাজির হয়ে গিয়েছে সেই কিলারম্যান। সকলকে আধমরা হয়ে পড়ে থাকতে দেখে সে এক এক করে ইচ্ছাকৃতভাবে সকলকে মেরে ফেলে। যাই হোক, ক্যাকটাস আর মেয়েটি একটি হোটেল রুমে গিয়ে রুম বুক করে। হোটেল ম্যানেজার দুজনের এনআইডি কার্ড চায়। ক্যাকটাস নিজের কার্ড বের করে বলে, আমারটা দিয়েই করে ফেলুন। তখন মেয়েটি নিজের এনআইডি কার্ড বের করে দেয়। তবে নর্মালি কিন্তু বাংলাদেশে এনআইডি কার্ডে সকলকে রহিম মিয়া আর জরিনা বিবির মতো দেখায়, আর এখানে মেহজাবিনের ছবিটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? যাই হোক, এনআইডি কার্ড দেখে ক্যাকটাসের খটকা লাগে, তাই সে রুমে ঢোকার আগেই মেয়েটিকে জিজ্ঞেস করে, এটা কি ফেক এনআইডি? মেয়েটি বলে, তোমার কাজ তুমি চুপ করে করো, আমার ব্যাপারে এত প্রশ্ন করবে না। এই বলে মেয়েটি রুমে ঢুকে যায়। ক্যাকটাস নিজের রুমে না ঢুকে চালাকি করে বেরোতে গেলে আননোন নাম্বার থেকে ফোন করে বলা হয়, মেয়েটাকে বাইরে থেকে দরজা লক করে দিয়ে তুমি সেখান থেকে চলে যাও। ক্যাকটাস বলে, আপনি কি লাল ভাইয়ের লোক? এই বলেই কথা বাড়াতে গেলে ফোনটা কেটে দেয়া হয়। সে দ্রুত বাইরে বেরিয়ে সমস্ত সিসিটিভি হ্যাক করতে শুরু করে। এরপর হোটেলের মধ্যে একটা এরিয়া সাইডে গিয়ে ওই যে মেয়েটির ছবি তোলা হয়েছিল সেই ছবি দিয়ে হ্যাকিং প্রসেসে তার ব্যাপারে ডিটেলসে জানতে শুরু করে। এবার একটা শকিং নিউজ আসে। মেয়েটির নাম আনুরা। সে ইন্ডিয়াতে থাকতো। ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড অপরাধী সে। তার চরিত্র এমন যে অনেকে মনে করে সে সন্ত্রাসী, আবার অনেকে স্বাধীনতার যোদ্ধা মনে করে। সম্ভবত সে একজন ড্রাগ লর্ড চোচো নামের ভিলেনের বিরুদ্ধে লড়াই করছে। এসব দেখে ক্যাকটাসের যেন মাথা ঘুরে গিয়েছে। সে দ্রুত অনুরার দরজায় নক করে, তবে কোনো সাড়া শব্দ না পেলে হোটেল ম্যানেজারের কাছে গিয়ে অনুরার রুমে ফোন করতে বলে। ম্যানেজার বলে, ম্যাডাম তো বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছে। ক্যাকটাস হোটেলের বাইরে গেলেই দেখা যায় অনুরা হাসি মুখে ফিরছে। ক্যাকটাস বলে, কোথায় গিয়েছিলে অনুরা? নিজের নাম শুনতেই মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে যায়। দুজনেই এক জায়গায় বসে পড়ে। ক্যাকটাস তার পরিচয় জানতে চাইলে আনুরা বলে, আমাদের একটা জাতি আছে, সেই জাতির লিডার আমার বাবা ছিলেন। বাবা মাদকদ্রব্য আমাদের জাতি থেকে দূর করে রাখার জন্য জীবন দিয়েছেন। বাবা মারা যাওয়ার পর আমি লিডার হই। আমার টার্গেট এখন একটাই, এই মাদকদ্রব্যের শিকড়কে গোড়া থেকে উপড়ে ফেলা। আর চোচু হচ্ছে এই সব ডিলারদের মাথা। কয়েকদিন আগে আমি মায়ানমার গিয়েছিলাম। সেখানে আমাকে কিডন্যাপ করে আটকে রাখা হয় 6 দিন। আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না। তারপর শিপে তুলে দেওয়া হয়। সরকারের চোখে আমি তো একজন সন্ত্রাসী। মনে হয় সরকারের সাথে তোমাদের সরকার কোনো নেগোসিয়েশন করেছে, তাই আমাকে ধরিয়ে দিতে চায়। দেশের ভেতর থেকে নিয়ে যাওয়া তো রিস্কি, তাই তোমাদের গভর্নমেন্টের সাথে ডিল করা হয়। তবে তোমাদের সরকারের ভুলের কারণে পুরো প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে, আর ওই আইডির ব্যাপারটা সম্পূর্ণ টাকার মাধ্যমে করিয়েছি। ক্যাকটাস খেয়াল করে হোটেলের সামনে সেই কিলারম্যান চলে এসেছে। ভিডিওটা আনুরা দেখে আরো আতঙ্কিত হয়ে বলে, ও কন্ট্রাক্ট কিলার, আমাদের এখান থেকে দ্রুত চলে যেতে হবে। পালানোর সময় কিলারম্যান তাদেরকে দেখে ফেলে, তাই দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আনুরা বিভিন্ন ছাদে খুব অনায়াসেই পালাতে শুরু করে, যদিও এই ব্যাপারটা ক্যাকটাসের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। হঠাৎ করেই ক্যাকটাসের মনে পড়ে লোকটা তাদের লোকেশন কি করে পেল। এরপরে বুঝতে পারে এটা ফোনের মাধ্যমে হয়েছে, তাই ফোনটা সেখানে ফেলে রেখে তারা সেই স্থান থেকে পালাতে শুরু করে। লোকটা ফেলে রাখা ফোন পেয়ে রাগে চিৎকার করে ওঠে। অনেকটা পথ পালানোর পর একটা জায়গায় গিয়ে থমকে যায়। ক্যাকটাস বুঝতে পারে আসলে কিলার ইচ্ছাকৃতভাবেই ফোন দিয়েছিল যাতে ওরা কোথায় আছে সেই ব্যাপারটা ট্র্যাক করতে পারে। আর ওরা বলে, আমি এখানে থাকতে পারবো না, তেতুলিয়ায় আমার একজন পরিচিত লোক আছে। ক্যাকটাস বলে, এই শুটার কার জন্য কাজ করছে এ ব্যাপারে আরোরাও কিছু বলতে পারে না। দেশের যে পরিস্থিতি তাকে আরোরাকে তেতুলিয়া যেতেই হবে, কারণ পুরনো কন্টাকে হয়তো বা এখন কাজ হবে না। আরোরা ক্যাকটাসের কাছে এসে বলে,
তুমি আমার একমাত্র ভরসা, তুমিই আমাকে সাহায্য করতে পারো। ক্যাকটাস বলে আচ্ছা ঠিক আছে। এই বলেই দুজনে বোরখা পরে শহরে চলে আসে। দেখা যায় ক্যাকটাস তার নিজের বাসাতেই আরোরাকে নিয়ে চলে এসেছে। সোয়াব দরজা ওপেন করে, তবে তার কোনো রিয়েকশন নেই, সে ফোন নিয়ে ব্যস্ত। বাবা মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। এতক্ষণে ভাইয়ের হুঁশ ফিরে এসেছে। আসলে এত তাড়াতাড়ি ঘরের ছেলে বাড়ি ফিরে এসেছে এটা তো কেউ আশাই করেনি। সাদিয়া দূর থেকে দেখে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার ভেতরে এখনো অপরাধবোধ কাজ করছে। জ্যাক কান্নাকাটির পরিবেশ শেষ হলে সকলে আরোরার ব্যাপারে জিজ্ঞেস করে। মা বলে বিয়ে করেছিস? ছেলে বলে সব বলবো, ও হচ্ছে আমার বন্ধু। পুরো পরিবার মিলে মিটিং বসায় কি করলে ক্যাকটাস এসব কাহিনী থেকে ঝামেলা মুক্ত হবে এ ব্যাপারে আলোচনা শুরু করে। তবে ক্যাকটাসের কথা একটাই, বর্তমানে আইনের হাতে কোনো ক্ষমতা নেই, তাই আমরা আমাদের সমস্যা নিয়ে গেলেও কোনো লাভ হবে না। এর মধ্যে মা চা নিয়ে এসে কিছু না বুঝেই বলে ফেলে, মেয়েটাকে নিয়ে কোনো সমস্যা? তাহলে বিয়ে দিয়ে দাও, তখন দেখবো বাড়ির বউকে এসে কে নিয়ে যায়। বাবা তাকে সিস্টেমে সেই স্থান থেকে সরিয়ে দেয়। সবাই মিলে সিদ্ধান্তে আসে আগে জেলারের সাথে কথা বলতে হবে, আর আরোরাকে এখানেই রেখে দিতে হবে। বাড়িতে সিসি ক্যামেরার ব্যবস্থাপনা করতে হবে। পরিবারের এমন এক জোটের কথাবার্তা দেখে আরোরা অনেকটা অবাক হয়। রাতের বেলা এক সুযোগে ক্যাকটাস মেয়েটির কাছে গিয়ে বলে, আমার মনে হয় এখানে বেশি দিন থাকা আমাদের ঠিক হবে না। আসলে আমার পরিবারের কিছু হয়ে গেলে আমি নিজেও সহ্য করতে পারবো না, কেননা আমার জন্য আমার পরিবার জান দিতেও প্রস্তুত রয়েছে। আরোরা বলে আমি বুঝতে পারছি। এদিকে রাতের বেলা সোয়াব তার ভাইয়ের রুমে এসে বলে, তুই শিওর তো ওই মেয়েটা তোকে কোনো মিথ্যে কথা বলছে না তো? ওকে বিশ্বাস করিস তো? অবশ্য এখন ওকে বিশ্বাস না করেও উপায় নেই। কিছুক্ষণ পরে সাদিয়া এসে তার ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পরদিন থেকে শুরু হয়ে যায় বাড়ির চারপাশে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা। ভিডিও ফুটেজের মধ্যে অচেনা একজন ব্যক্তিকে প্রবেশ করতে দেখে সকলেই বারান্দায় গিয়ে লোকটিকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। লোকটি বলে ফুড ডেলিভারি ছিল। সকলেই বলে এ বাড়ি থেকে কোনো ফুড অর্ডার করা হয়নি, এই বলে পাঠিয়ে দেয়। আসলে সকলের মনে একটা আতঙ্ক জমা হয়ে গিয়েছে। একদিন ক্যাকটাসের হাত থেকে একটা আচারের বোতল পড়ে যাওয়ার কারণে সেই শব্দের আতঙ্কে সবাই বাইরে বেরিয়ে আসে। ক্যাকটাস আর অরোরা বুঝতে পারে তাদের এখানে আর বেশি দিন থাকাটা ঠিক হবে না। পরদিন রাতে বড় ভাই জেলারের সাথে কথা বলে রাত 10টায় সেখানে যাওয়ার ব্যবস্থাপনা করে। মায়ের কাছে ব্যাপারটা লুকানো হয়। রাতের বেলা বড় ভাই ক্যাকটাস আর আরোরা মিলে তাদের গন্তব্য বেরিয়ে পড়ে। যদিও ক্যাকটাস আর আরোরা এক রাস্তা দিয়ে যাবে, আর বড় ভাই অন্য রাস্তা দিয়ে গিয়ে এলাকার বাইরে মিলিত হবে, এরপরে নির্দিষ্ট গন্তব্যে যাবে। যাই হোক, সব বাধা পাড়ি দিয়ে জেলার পর্যন্ত তারা পৌঁছে যায়। জেলার অরোরাকে দেখে তার ব্যাপারে জিজ্ঞেস করে আবার থমকে যায়। সে বলে, এসব আমার জানার দরকার নেই, এমনিতেই তোমাকে বিনা ডকুমেন্টসে বাইরে বের করেছে। সরকারি হিসাবে তুমি এখনো জেলে রয়েছো। তোমার বাঁচার একমাত্র পথ হচ্ছে ওইখানে যাওয়া, না হলে তোমার বিরুদ্ধে ফেরারি ডিক্লেয়ার করতে হবে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারবে না। এই যে লাল ভাইয়ের নাম্বার নাও, ওনার সাথে কথা বলো, উনি যা বলে তাই শোনো, তাতে তোমারও ভালো হবে আমারও ভালো হবে। আমি হিসাব করে দেখেছি খুনের মামলায় তোমাকে ফাঁসি দেওয়া না হলেও কম করে হলেও 25 বছরের জেল কনফার্ম। আল্লাহ তোমাকে বাঁচা। এই বলেই জেলার চলে যায়। এসব কথা শুনে ক্যাকটাসের মাথা ঘুরে যায়। অরোরা বলে, তুমি আশা ছেড়ে দিও না, এখন তো ভেঙে পড়ার সময় নয়। ক্যাকটাস বলে, তুমি ভাবতে পারছো 25 বছর জেলে থাকতে হবে? আরোরা বলে, তবে তোমাকে যুদ্ধ করতে হবে। যে কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত কঠিন মনে হয়। ক্যাকটাস মনে আশা নিয়ে লাল ভাইয়ের কাছে ফোন দেয়। সে ফোনটা রিসিভ করলে ক্যাকটাস বলে, আপনারা এটা কি করলেন? লাল ভাই বলে, ভাইয়া তোমাকে বোঝাতে পারবো না কি বিপদের মধ্যে আমি এখানে এসেছি। যাই হোক, ডিল আগের মতোই আছে। তোমার আশেপাশে কেউ আছে? ক্যাকটাসের কাছে আরোরা থাকলেও চালাকি করে না বলে। লাল ভাই বলে, তোমার কিন্তু কন্টেনার খোলার কথা ছিল না। আচ্ছা, খুলেছো, সমস্যা নেই। তুমি মেয়েটাকে আগামী বৃহস্পতিবার তেতুলিয়া বর্ডারে দিয়ে আসো, সেখানে মেয়েটা সেফ থাকবে। এরপর তুমি জেলারের সাথে যোগাযোগ করে বিপদমুক্ত হয়ে যাবে। ক্যাকটাস বলে, আমাকে একটা লোক মারতে চাচ্ছে, উনি কি আপনার লোক? লাল ভাই বলে, এখন ঘটনাটা অনেক দূর চলে গিয়েছে, অনেকে অনেক কিছু করতে চেষ্টা করছে, তুমি শুধু তোমার ডিল কমপ্লিট করো। এই বলেই ফোনটা কেটে দেয়। বুঝতে পারি লাল ভাইয়ের সামনে কেউ একজন দাঁড়িয়ে ছিল। এদিকে আরোরাও একটা ফোন বের করে তাদের লোকের সাথে কন্ট্যাক্ট করে। তারাও তাকে বৃহস্পতিবার যেতে বলে। এই বিষয়টা নিয়ে ক্যাকটাসের কৌতূহল থেকেই যায়। আপাতত তারা বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাসায় ফিরলে মা আরোরাকে নিয়ে যায়। বাড়ির সকলে জেলের ব্যাপারটা জিজ্ঞেস করে।
ক্যাকটাস বলে 1 সপ্তাহ পর আবার যেতে বলেছে। তারপরে প্রসেসিং এর ঝামেলা শেষ হবে হয়তো। অন্যদিকে ঘরের মধ্যে আন্টি তার বৌমাকে শাড়ি পরিয়ে সাজিয়ে নানা ধরনের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এক পর্যায়ে জানতে পারেন মেয়েটার বাড়ি ইন্ডিয়া। এ সময় ক্যাকটাস এসে মায়ের হাত থেকে আরোরাকে উদ্ধার করে নিয়ে চলে যায়। মা মনে মনে ভাবতে থাকে, কত ভালোবাসা আমার ছেলেটার জন্য এই মেয়েটা ইন্ডিয়া থেকে চলে এসেছে। মার্সিপ আরোরাকে ছাদে নিয়ে যায়। তারা বেশ ভালো করেই বুঝতে পারছে, হয় লাল ভাই না হয় আরোরার পরিচিত লোক কেউ একজন তাদের সাথে 2 নাম্বারি করার চেষ্টা করছে। মার্সিপ বলে, আমরা অ্যাম্বাসিতে যোগাযোগ করব। আরোরা বলে, আমাকে অ্যাম্বাসিতে দিলে তাহলে আমার লোকেরা তোমাকে শত্রু ভাববে, তোমার পরিবারের ক্ষতি করবে। তবে তোমার মা যেমন চাচ্ছে আমাকে বিয়ে করে ফেললে হয়তো তুমি বাঁচতেও পারো। তাই বিয়েটা একমাত্রই উপায়, কারণ তুমি আমার জামাই হলে কে তোমাকে মারতে চাবে বলো তো? এখন তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চাও? ক্যাকটাস বলে, হ্যাঁ অবশ্যই। তুমি যেভাবে ছেলেদের ঘুরিয়ে ঘুরিয়ে মেরে ফেলতে পারো, কোন দিন দেখা যাবে আমাকেই না জানি ছাদে এনে সেরকম মেরে ফেলে দেবে। এ কথা শুনে আরোরা হেসে ওঠে। হুট করে খেয়াল করে বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সন্দেহ হলে গাড়িটির দিকে ভালো করে দেখতে থাকে। এরই মধ্যে সেই কন্ট্রাক্ট কিলার রশির মাধ্যমে বিল্ডিং দিয়ে উপরে ওঠে। পরিবারের সকলের ওপর বন্দুক তাক করে। বাবা কন্ট্রাক্ট কিলারকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বাবাকেই শুট করে দেয়। পরদিন সকালবেলা ছাদ থেকে ঘুম ভেঙে ক্যাকটাস নিজের রুমে চলে যায়। এই সময় আরোরা তাকে আটকে চুপ করে থাকতে বলে। দেখা যায় পরিবারের সকলেই বসে আছে। সেখানে দুজন আইনি কর্মী এসে বলছে, মানসির ইন্টারনেট কানেকশন নাকি কি ঝামেলা ছিল, সেই জন্য চেক করতে এসেছি আমরা। আসলে গতকাল রাতের ব্যাপার স্বপ্ন ছিল। আর এই দুজন ব্যক্তির মধ্যে কিন্তু ছদ্মবেশে কন্ট্রাক্ট কিলারও রয়েছে। দরজার আড়ালে ক্যাকটাস আর অরোরা এতটা কাছাকাছি এসে যায় যার জন্য তাদের মধ্যে রোমান্টিক ভাইব চলে আসে। অন্য রুম থেকে 2 বোন চালাকি করে ব্যাগপত্র গুছিয়ে ক্যাকটাস আর আরোরার হাতে তুলে দেয়। এই বিষয়টা আবার ঘরের মধ্যে থাকা সেই কন্ট্রাক্ট কিলার বুঝতে পেরে দ্রুত বাইরে বেরিয়ে বাড়ির অন্য গেটের সামনে যেতে শুরু করে। দুর্ভাগ্যবশত 2 পক্ষই সামনাসামনি হয়ে যায়। তাকে দেখে আরোরা আর ক্যাকটাস নজর এড়িয়ে পালাতে শুরু করে। অবশেষে অনেকটা দূর দৌড়ানোর পর তারা পালাতে সক্ষম হয়। এরপর তারা মেজবার কাছে চলে যায়। মেজবা তার বিজনেসের গাড়ির মাধ্যমে তাদের বর্ডারে যাওয়ার সুযোগ করে দেয়। গাড়িতে ওঠার আগে মেজবা বলে, ভাইয়া ওই ছবিগুলো আসলে ছোটবেলাকার একটা সামান্য ভুল ছিল। ক্যাকটাস বলে, আমি এসব নিয়ে ভাবছি না। যদি সমস্যা হয় সর্বোচ্চ 2 থেকে 3 বছর পরেই তোমাদের ডিভোর্স হয়ে যাবে। যাক, রওনা করা হয়। অনেকটা পথ জার্নি করার পর তারা নির্দিষ্ট একটা স্থানে থেমে যায়। এরপর ক্যাকটাসের বড় ভাইয়ের গার্লফ্রেন্ডের বন্ধুর বাড়িতে তারা উঠে পড়ে। বন্ধু 15 দিনের জন্য সুইজারল্যান্ডে গিয়েছে। ব্যাস, তাদের দুজনের যেন হালকা পাতলা একটা সংসার শুরু হয়ে যায়। ধীরে ধীরে তারা নিজেরা নিজেদের অনেকটা কাছাকাছি আসতে শুরু করে। এরই মধ্যে ক্যাকটাস প্রায় সময় বন্দুক চালানোর প্র্যাকটিস করত। কয়েকটা দিন পরে অরোরা যোগাযোগ করে জানতে পারে তাদের ইসলামপুরে যেতে হবে। তবে ঘুরে ফিরে ক্যাকটাসের বারবার সন্দেহ হয় লাল ভাই আর অরোরার মধ্যে যোগাযোগ আছে কিনা এই ব্যাপারটা নিয়ে। কারণ সন্দেহ সত্যি হলে অরোরাকে তারা মেরে ফেলবে। রাতের বেলা একটা ভালো মুহূর্ত কাটানোর সময় ক্যাকটাস বলে, আমাকে তোমাদের দলে নিয়ে নাও না প্লিজ। নিশ্চয়ই তোমাদের টিমে একজন হ্যাকারের দরকার আছে। আমিও বিপ্লবী হয়ে যাব। অরোরা কিছু বলতেই যাবে, ক্যাকটাস বলে, বুঝতে পারছি এটা সম্ভব নয়। পরদিন সকালবেলা লাল ভাইয়ের মাধ্যমে জানতে পারে সেও ইসলামপুরের ঠিকানা দিয়েছে। তাই কথা শেষ করে ক্যাকটাস আরোরাকে বলে, একই লোক হতে পারে, তাই তুমি আড়ালে দাঁড়িয়ে থাকবে, আমি আগে যাব। তুমি দূর থেকে লোকটাকে দেখার চেষ্টা করবে। তবে একটা কথা মাথায় রাখবে, যত যাই হয়ে যাক না কেন তুমি সামনে যাবে না। আরোরা নিজেকে কন্ট্রোল করতে না পেরে ক্যাকটাসকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে শুরু করে। আরোরা বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আমার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার, আমিও একজন পুলিশ অফিসার। একদিন বিচ্ছিন্নবাদী সন্ত্রাসীদের বেঁধে রাখা গাড়িতে বোমা বিস্ফোরণের কারণে আমার বাবা মারা যান। সেই দিন আমার পুরো জীবনটাই উলটপালট হয়ে যায়। তারপর আমি আন্ডার কভার কোপ হিসেবে জোজোর দলে যোগ দেই। তবে 6 মাস আগেই আমি আমার দল থেকে সরে আসি। শুরু হয় প্রজেক্ট ওভাররুল। আমার আসল নাম রুমেলা। ব্যাস, এই মুহূর্তে পেছন থেকে কেউ একজন এসে ক্যাকটাসের মাথায় আঘাত করে। ক্যাকটাস মাটিতে লুটিয়ে পড়ে। অপরদিকে ছেলেটি রুমেলাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? রুমেলা কান্না ভরা চোখে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর নিজের হাতেই ক্যাকটাসের শরীরে একটা ইনজেকশন পুশ করে। ধীরে ধীরে ক্যাকটাসের চোখে যেন সব ঝাপসাকে হয়ে যায়। আর এভাবে এক গাদা প্রশ্ন দর্শকের মনে ছুড়ে দিয়ে সিরিজের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। বোঝাই যাচ্ছে এত রহস্যের জট খুলতে দ্বিতীয় পার্ট হয়তো খুব দ্রুতই আসতে চলেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।